ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ভাস্কর্য নিয়ে সাম্প্রদায়িক গোষ্ঠীর অনাহত বিতর্কের পিছনে ভিন্ন উদ্দেশ্য, বললেন ওবায়দুল কাদের। শাসন দীর্ঘায়িত করতে আওয়ামী লীগ জঘন্য খেলায় মেতেছে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও জানাবো, ফাকরি জাতকে বহু বছর ধরে হত্যার চেষ্টা করছিল মোসাদ, বললেন ট্রাম্প। পরমাণু বিজ্ঞানী হত্যার কঠিন বদলা নেয়ার ঘোষণা ইরানের। আরও জানাবো, ভারতে গায়ে আগুন দিয়ে 3 কৃষকের আত্মহত্যার চেষ্টা। নতুন অ্যান্টি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো রাশিয়া। আরও থাকছে, এখন শুধু ধাক্কা দিলেই সরকার পতন সম্ভব, বললেন ডাক্তার জাফরুল্লাহ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। আরও জানাবো, জাতীয় পার্টিকে ক্ষমতায় নিতে দলকে ঢেলে সাজানো হচ্ছে। জামায়াত শিবির হেফাজত এক হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ইস্যুতে মাঠে নেমেছে, বললেন উলামা লীগ। এবং সবশেষ থাকছে, অভিযান চালিয়ে যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশের 700 গ্যাং সদস্য গ্রেফতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এই নিয়ে বিস্তারিত সংবাদ। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী যে অনাহত বিতর্কের সৃষ্টি করেছে তার ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ভাস্কর্য নিয়ে মন গড়া ব্যাখ্যা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সংস্কৃতির প্রতি চ্যালেঞ্জ। ওবায়দুল কাদের সকালে নিজের সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এইসব কথা বলেন। তিনি আরও বলেছেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে একটি ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের অপব্যাখ্যা দিয়ে ধর্মপ্রিয় মানুষের মনে বিদ্বেষ ছড়ানোর অপচেষ্টা করছে। স্বাধীনতা পরবর্তী সময়ে এদেশে ইসলাম সম্পর্কে গবেষণা চর্চা এগিয়ে নিতে বঙ্গবন্ধু প্রতিষ্ঠা করেছিলেন ইসলামিক ফাউন্ডেশন। বঙ্গবন্ধু ধর্মীয় শিক্ষা প্রসারে মাদ্রাসা বোর্ড পুনর্গঠন সহ ইসলাম প্রচারে তাবলিগ জামায়াতকে জমিদান করেছিলেন জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পবিত্র ধর্মের একজন নিবেদিত প্রাণ অনুসারী হিসাবে ইসলামের সঙ্গে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় করে প্রকৃত ইসলামের চর্চা এগিয়ে নিতে জনমানুষের ধর্মানুরাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের প্রতিটি উপজেলায় নির্মাণ করেছেন মডেল মসজিদ কমপ্লেক্স। তিনি আরও বলেন, একজন ধর্মপ্রাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সরকার পরিচালনার দায়িত্বে তখন দেশে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম হবে তা বিশ্বাস করার কোনো কারণ নেই। ওবায়দুল কাদের আরও বলেছেন, ভাস্কর্যকে যারা মূর্তি বলে অপপ্রচার নেমেছে তারা নিজেরাই ভ্রান্তিতে আছেন। দেশের আলেম সমাজ এবং বিশেষজ্ঞগণ ইতিমধ্যে বারবার বলেছেন, মূর্তি আর ভাস্কর্য এক নয়। ওবায়দুল কাদের আরও বলেন, ইসলাম আমাদের ধর্ম, এই ধর্মের বিধিবিধানে ধর্মীয় ইস্যুতে বাড়াবাড়ির সুযোগ নেই। নিরুৎসাহিত করা হয়েছে ধর্মীয় বিষয়ে বিতর্ক করতে, নিষেধ করা হয়েছে ফিতনা ফাসাদ সৃষ্টিতে। বাংলাদেশের স্থপতির ভাস্কর্য টেনে হেঁচড়ে নামানো হবে, হেফাজত নেতা বাবুনগরীর এমন বক্তব্যের কড়া সমালোচনা করে ওবায়দুল কাদের বলেছেন, এক ধর্মীয় নেতা উদ্ধৃতপূর্ণ বক্তব্য রাখছেন। তাদের এমন রুচি এবং ভাষা ব্যবহার দেখে তাদের ধর্মচর্চা ও ইসলামী রুচিবোধ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে সেতুমন্ত্রী আরও বলেছেন, সূরা সাবার 13 নং আয়াতে বর্ণিত তামাসিলা এবং সূরা ইব্রাহিমের 35 নং আয়াতে বর্ণিত আসনাম শব্দ দুটি এক নয়। কাজেই মুফাসসিরগণ মনে করেন তামাসিলা মানে ভাস্কর্য আর আসনাম মানে প্রতিমা। এই দুটি শব্দকে উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যা করা হয়েছে। ওবায়দুল কাদের প্রকৃত ইসলাম চর্চার আহ্বান জানিয়ে বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা থেকে আসুন সবাই বিরত থাকি। তিনি ধর্মকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার না করার আহ্বান জানান। ওবায়দুল কাদের হুঁশিয়ার করে বলেন, সরকারের সরলতাকে দুর্বলতা ভাববেন না। জনগণের শান্তি বিনষ্টের যে কোনো প্রচেষ্টা করলে জনগণই রুখে দাঁড়াবে। দেশের মুক্তিযুদ্ধের চেতনা, সংবিধান এবং রাষ্ট্রবিরোধী যে কোনো বক্তব্য বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরও বলেছেন, সরকার প্রধান আগে বলেছেন দেশে কুরআন সুন্নাহ বিরোধী কোনো আইন হবে না। তাই অন্য কোনো পথ না পেয়ে ধর্মীয় ইস্যুকে সামনে এনে ধর্মীয় সহনশীলতা বিনষ্টের যে কোনো প্রচেষ্টা সরকার কঠোর হস্তে দমন করবে বলেও জানান তিনি।
এদিকে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে আওয়ামী লীগ খুন জখম সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীত সন্ত্রস্ত রেখে আওয়ামী লীগ শাসনকে দীর্ঘায়িত করতে লাগাতার জঘন্য খেলায় মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিএনপির কেন্দ্রীয় দফতরের দায়িত্বপ্রাপ্ত ও দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব মন্তব্য করেছেন। বিএনপি মহাসচিব বিরোধী দলগুলোর নির্বিঘ্নে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বা অধিকার কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, ভয়াবহ দুঃশাসনকে আড়াল করার জন্য জঘন্য অপকৌশলের অংশ হিসেবে বর্তমান সরকার ধারাবাহিকভাবে বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর ঘৃণ্য হামলা এবং খুন জখমের নারকীয় বিভৎসা চালিয়ে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মহাসচিব গত বৃহস্পতিবার রাতে মাগুরা জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব কিশোরের বাসভবনে হামলা সহ পৌর যুবদল নেতা শান্তিকে কুপিয়ে মারাত্মক আহত করার ঘটনাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ ও ধিক্কার জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও দলটির সমর্থকদের দায়ী করেছেন। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেছেন, সারা দেশকে এখন নিরাপত্তাহীনতার অতল গহ্বরে নিমজ্জিত করা হয়েছে। দেশের বৃহত্তম সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি সহ বিরোধী দলগুলোর সব অধিকার হননের মাধ্যমে অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে দেশকে বিরোধী দলমুক্ত করে আওয়ামী লীগ একগুচ্ছ শাসন দীর্ঘমেয়াদী ভোগ করতেই বিরোধী দলগুলোর নেতাকর্মীদের উপর সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয়েছে। এদিকে ইরানের শীর্ষস্থানীয় পদার্থবিজ্ঞানী মোহসেন ফাখরিজাদকে হত্যায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হাত থাকার বিষয়টি ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার অফিসিয়াল টুইটার পেজে একজন ইসরায়েলি সাংবাদিকের একটি পোস্ট রিটুইট করে ইরানি বিজ্ঞানী হত্যায় মোসাদের জড়িত থাকার বিষয়টি ইঙ্গিত করেছেন। ইরানের বিশিষ্ট পদার্থবিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা অধ্যাপক বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদকে শুক্রবার বিকালে রাজধানী তেহরানের অদূরে এক নৃশংস সন্ত্রাসী হামলায় প্রাণ হারান। এ বিষয়ে ইউসি মেলমান নামে ইসরায়েলের এক সাংবাদিকের একটি পোস্টে রিটুইট করে ট্রাম্প বলেছেন, ফাখরিজাদ দেহকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ বহু বছর ধরে হত্যার চেষ্টা করে আসছিল। এছাড়া ট্রাম্প নিজে এক টুইটার বার্তায় মোহসেন ফাখরিজাদকে তার ভাষায় ইরানের পরমাণু অস্ত্র কর্মসূচির কারিগরও বলে দাবি করেছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ তার অফিসিয়াল টুইটার পেজে লিখেছেন, ইরানি পদার্থবিজ্ঞানীর কাপুরুষোচিত হত্যাকাণ্ডে ইসরায়েলের হাত থাকার যথেষ্ট প্রমাণ রয়েছে। এ ঘটনায় বোঝা যায় এ ধরনের হত্যাকাণ্ড চালিয়েছে তারা পায়ে পাড়া দিয়ে একটা যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। এদিকে ইরানের শীর্ষস্থানীয় পদার্থ বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবক বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদকে হত্যার কঠিন বদলা নেয়ার হুঙ্কার দিয়েছে তেহরান। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি শুক্রবার রাতে এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তিনি বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তি ও ইহুদিবাদী ইসরায়েলের বারাটে সন্ত্রাসীরা ইরানের আরেকজন বিজ্ঞানীকে নির্মমভাবে হত্যা করল। নিহত ফাখরিজাদকে ইরানের প্রতিরক্ষা খাতের শীর্ষস্থানীয় ব্যবস্থাপক হিসেবে উল্লেখ করে জেনারেল বাকেরি বলেন, তিনি ইরানের প্রতিরক্ষা সক্ষমতাকে আজকের পর্যায়ে নিয়ে আসার পিছনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই পদার্থ বিজ্ঞানীর হত্যাকাণ্ডে ইরানের প্রতিরক্ষা খাতের জন্য বড় রকমের ক্ষতি হিসেবে উল্লেখ করেছে দেশটির সেনাপ্রধান। তিনি আরও বলেছেন, শত্রুদের জেনে রাখা উচিত, ফাখরিজাদকে যে পথ দেখিয়ে গিয়ে গেছেন তা কখনো বন্ধ হওয়া নয়। ইরানের উদ্ভাবক বিষয়ক সংস্থার চেয়ারম্যান মোহসেন ফাখরিজাদকে শুক্রবার সন্ধ্যায় তেহরানে এক সন্ত্রাসী হামলায় নিহত হন। বিবিসি আরও জানিয়েছে, দামাবান্দ এলাকার আবজাদে ইরানি এ পরমাণু বিজ্ঞানীর গাড়ি লক্ষ্য করে সশস্ত্র সন্ত্রাসীদের হামলার পর আহত মোহসেনকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। 2010 সাল থেকে 2012 সালের মধ্যে ইরানের 4 পরমাণু বিজ্ঞানী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। ইরান এসব হত্যাকাণ্ডের ইসরায়েল জড়িত বলে অভিযোগ করা হয়েছে। ভারতের বিতর্কিত নতুন কৃষি আইন বাতিলের দাবিতে উড়িষ্যা রাজ্যে 3 কৃষক আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার উড়িষ্যা বিধানসভার সামনে তারা গায়ে আগুন ধরানোর চেষ্টা করলে সেখানকার নিরাপত্তা কর্মীরা তাদের বিরত করেন। ইন্ডিয়া টুডে জানিয়েছে, উড়িষ্যা বিধানসভায় এখন শীতকালীন অধিবেশন চলছে। অধিবেশনের কারণে ওই এলাকায় কড়া নিরাপত্তা ছিল।
বিধানসভার সামনেই কটকের ৩ কৃষক গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি আন্দাজ করতে পেরে নিরাপত্তা কর্মীরা দৌড়ে এসে তাদের বিরত করেন। ওই ৩ কৃষক পুলিশকে জানিয়েছে, বিতর্কিত কৃষি আইন ও ওথাগড় জেলার সমবায় ব্যাংকের ঋণের অনিয়মের অভিযোগে তারা এই ধরনের চূড়ান্ত পদক্ষেপ নিয়েছেন। সমবায় ব্যাংকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হওয়ায় কৃষকরা প্রশাসনের নজরে আনতে চেয়েছিলেন। বিগত ৪ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার উড়িষ্যা বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটল। গত মঙ্গলবার নয়াগড় জেলার এক দম্পতি উড়িষ্যা বিধানসভার সামনে আত্মহত্যার চেষ্টা করেন। ওই দম্পতি তাদের নাবালিকা মেয়ের খুনের ন্যায়বিচার দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণে তারা আত্মহত্যার চেষ্টা করেন। ভারত জুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কার সংক্রান্ত বিতর্কিত ৩টি বিল পাস হয়। এরপর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছে দেশটির কৃষকরা। বিতর্কিত এই আইনটি ঘিরে পাঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে কৃষক অসন্তোষ তীব্র আকারে ধারণ করেছে। আইনটি বাতিলের দাবিতে বিভিন্ন রাজ্য থেকে মিছিল নিয়ে দিল্লি চলোরে ডাক দিয়েছে কৃষকরা। ফলে রাজধানীতে কৃষক আন্দোলন ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বৃহস্পতিবার হাজার হাজার কৃষক দিল্লিতে ঢোকার চেষ্টা করলেও পুলিশি বাধায় তা সম্ভব হয়নি। শুক্রবার সকালে দিল্লি সীমান্ত লাগোয়া এলাকায় কৃষকরা একাধিকবার ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তাদের আটকাতে নিজেদের শক্তি প্রয়োগ করে পুলিশের টিয়ার শেল ও জলকামান উপেক্ষা করে কৃষকরা তাদের আন্দোলনে অনড় থাকায় দুপুরে দিল্লিতে ঢোকার অনুমতি দেয় পুলিশ। বুরারির নিরস্কারী ময়দানে শান্তিপূর্ণ সমাবেশ করার অনুমতিও দেওয়া হয়েছিল। কৃষক সংগঠনগুলোর বক্তব্য, বিতর্কিত কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে রাশিয়া সফলতার সঙ্গে একটি অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পশ্চিমা গণমাধ্যম দাবি করেছে যে রাশিয়ার এই ক্ষেপণাস্ত্র পশ্চিমা দেশগুলোর উপগ্রহ ধ্বংস করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম এরই মধ্যে রাশিয়ায় এরোস্পেস ফোর্স ব্যবহার করেছে। কাজাখস্তানের কাছে সাগান এলাকায় ওই পরীক্ষা চালানো হয়। এই অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেম ক্ষেপণাস্ত্রের মূল বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রয়েছে এবং পরীক্ষার সময় একই সঙ্গে তা কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়। এই মিসাইল সিস্টেম ঘন্টায় ৬,০০০ মাইল পথ পাড়ি দিতে পারবে। এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকার এখন দেউলিয়া হয়ে গেছে। অর্থনৈতিক মন্দায় পড়ে তারা এখন রিকশা চালকের অর্থ নিয়ে তহবিল করতে চায়। সরকার পতন হওয়ার চূড়ান্ত পর্যায়ে এসে পড়েছে। এখন শুধু ধাক্কা দিলে সরকার পতন সম্ভব। শনিবার বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে তিনি এইসব কথা বলেন। যৌথভাবে এই সমাবেশের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ, রাষ্ট্র চিন্তা এবং সংহতি আন্দোলন। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী আরও বলেছেন, সবার মিলিত সংগ্রামে যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে সরকার পালানোর পথ পাবে না। ১৫ দিনের মধ্যে তাদের পতন হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জোরালো লড়াই করতে হবে। জনগণের সরকার যদি গঠন করা হয় তাহলে অর্ধেক মূল্যে শিক্ষা, চিকিৎসা, মানবাধিকার সবকিছু প্রতিষ্ঠা করা হবে। সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, একটা নির্বাচনকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারকে পদত্যাগ করতে হবে, নির্বাচন দিতে হবে। এদের পায়ের তলার মাটি খসে যাচ্ছে। এরা ত্রাস সৃষ্টি করে ভয় দেখায়, আসলে এরা নিজেরাই ভয় আছে। একদিন জনগণ এই সরকারকে বিচারের আওতায় আনবে। রাষ্ট্রচিন্তার সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম বলেছেন, সরকার মানুষকে বিভক্ত করছে, এরা বিভাজনের রাজনীতি করছে। ডাকসুর সদ্য বিদায়ী ভিপি নুরুল হক নূর বলেছেন, আমরা কোটা আন্দোলনে জয়লাভ করেছি, আমরা নিরাপদ সড়ক আন্দোলনে ছিলাম, এখন আমাদের রাষ্ট্র সংস্কার করতে হবে। সরকার সাম্প্রদায়িকতা ছড়াচ্ছে, সরকার ভয়ঙ্কর খেলা খেলছে, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে নতুন নতুন আঘাত করছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন অনেকেই। এদিকে দেশে ডেঙ্গু সংক্রমণের হার বাড়ছে। কয়েক মাসের তুলনায় চলতি নভেম্বর মাসে এই হার আরও বেড়েছে। রাজধানী সহ সারা দেশের হাসপাতালে নভেম্বর মাসের ২৮ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৫০৭ জন রোগী, যা চলতি বছরের মধ্যে এক মাসে সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্বাস্থ্য তথ্য ইউনিটের সহকারী পরিচালক ডাক্তার মোহাম্মদ কামরুল কিবরিয়া শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 29 জন। এদের মধ্যে রাজধানী ঢাকায় 26 জন ও ঢাকার বাইরে এবং বিভিন্ন ক্লিনিকে রোগী ভর্তি হয়েছে আরও 3 জন। এ নিয়ে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গু রোগীর সংখ্যা 88 জন। এদিকে জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা এমপি বলেছেন, শুধু গড় গুছানোর জন্য নয়, জাতীয় পার্টিকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেয়ার জন্য সারা দেশে দলকে ঢেলে সাজানো হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য হলো সংগঠনকে শক্তিশালী করা, সেই আলোকে সাংগঠনিক কাজও করা হচ্ছে। তিনি আরও বলেছেন, জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান বল্লী বন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ যখন হসপিটালে ছিলেন তখন বাংলাদেশের মিডিয়া সহ অনেকে বলাবলি করছিল জাতীয় পার্টি শেষ হয়ে যাবে, 10 টুকরো করা হবে, 6 টুকরো হবে। বাস্তবে কিন্তু তা হয়নি। বর্তমান চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিবের নেতৃত্ব দল এখন অনেক শক্তিশালী। দলের মধ্যে যারা নিষ্ক্রিয় ছিল, অভিমানে দূরে ছিল, তাদের পুনরুজ্জীবিত করে সারা দেশে সাংগঠনিক কর্মকাণ্ড গতিশীল করা হচ্ছে। আগামী স্থানীয় সরকার নির্বাচন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। সারা দেশে জাতীয় পার্টির পক্ষ থেকে সেভাবে সার্কুলার দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় কমিটি 8টি টিম গঠন করে সারা দেশের জেলা উপজেলা সংগঠনগুলোকে শক্তিশালী করে যাচ্ছে। তিনি আরও বলেছেন, এই মুহূর্তে সরকারের কাছে জাতীয় পার্টির সবচেয়ে বড় দাবি কোভিড-19 ভ্যাকসিন সারা দেশের মানুষের মধ্যে যেন বিনা পয়সায় বিতরণ করা হয়। এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থান ধর্মের অপব্যাখ্যা ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী উলামা লীগ। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে উলামা লীগের জাতীয় সম্মেলনে প্রস্তুতি কমিটির উদ্যোগে আয়োজিত এক মানববন্ধনে নেতারা এসব মন্তব্য করেছেন। বক্তারা আরও বলেছেন, দেশে কোনো জঙ্গিবাদী সাম্প্রদায়িক অপশক্তির জায়গা হবে না। লক্ষ্য করছি, স্বাধীনতার বিরুদ্ধে একটি চক্র ইসলামের নাম ব্যবহার করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে ধর্মীয় উস্কানির অপচেষ্টা করছেন। ভাস্কর্য একটি জাতির সংস্কৃতি ও ঐতিহ্য বহন করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরুদ্ধে অবস্থান নিয়ে মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরুদ্ধে তারা যে অবস্থান নিয়েছিল তা আবার পুনরায় তাদের অবস্থান স্পষ্ট করল। আওয়ামী উলামা লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুফতি মাসুম বিল্লাহ নাফিসি বলেছেন, 71 সালে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাই যুদ্ধে অংশগ্রহণ করে যেমনইভাবে স্বাধীনতা অর্জন করেছে, ঠিক তেমনইভাবে এখনও এই সাম্প্রদায়িক অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে দেবে ইনশাল্লাহ। জামায়াত, শিবির ও হেফাজতে ইসলাম এক ও অভিন্ন হয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ইস্যুতে মাঠে নেমেছে। এটি তাদের পূর্ব স্বভাব, তাদের পূর্বপুরুষেরও স্বাধীনতা চায়নি। তিনি আরও বলেছেন, মুক্তিযুদ্ধ চলাকালীন তারা পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল, স্বাধীনতার বিরুদ্ধে গঠন করেছিল আল বদর, আল শামস, আল রাজাকার ও শান্তি বাহিনী সহ বিভিন্ন সংগঠন। মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিশ্বব্যাপী চালিয়েছিল নানা অপপ্রচারও। জাতির পিতার নেতৃত্বে মুজিবনগর সরকারের মাধ্যমে সব প্রতিকূলতাকে মোকাবেলা করে লাল সবুজের বাংলাদেশের সৃষ্টি হয়েছে। সুতরাং সাম্প্রদায়িক অপতৎপরতা চালিয়ে ইসলাম ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে কোনো অপশক্তি বাঙালি জাতিকে আর বিভ্রান্ত করতে পারবে না। এদিকে মধ্য আমেরিকায় বিভিন্ন দেশের 700 গ্যাং সদস্যকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। এল সালভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাস সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বিশেষ করে MS-13 এবং 18তম স্ট্রিট গ্যাংয়ের এসব সদস্যকে শুক্রবার গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ। অভ্যন্তরীণ অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র সহ 4টি দেশের যৌথ অপারেশনে রিজনাল শিল্ডে 1 সপ্তাহ ধরে অভিযান পরিচালনা করে গ্যাং সদস্যদের গ্রেফতার করা হয়। এক বিবৃতিতে আমেরিকার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বলেছেন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এবং মধ্য আমেরিকার আইন প্রয়োগকারী সদস্যরা অভ্যন্তরীণ অপরাধে জড়িত গ্যাং সদস্য এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেফতার করেছে। তারা সবসময় অপরাধ বন্ধে সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিবৃতিতে আরও বলা হয়, চলতি সপ্তাহে এল সালভাদর রাষ্ট্রপক্ষের আইনজীবীরা দেশের সংগঠিত অপরাধ গ্রুপের 1152 সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করেছে। জাতীয় সিভিল পুলিশ সন্ত্রাসবাদ, হত্যা, চাঁদাবাজি, অপহরণ, অর্থ পাচার এবং মানব পাচারের অভিযোগে 572 জনকে আটক করেছে।
গুয়াতেমালা কর্তৃপক্ষ ৮০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ৪০ জনকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যে হেফাজতে থাকা ২৯ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও কার্যকর করা হয়েছে। তারা সবাই ১৮তম স্ট্রিট গ্যাং এবং MS-13 সদস্য। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে গুয়াতেমালা কর্তৃপক্ষ মাদক ও আগ্নেয়াস্ত্র জব্দ করে এবং চাঁদাবাজি, হত্যার ষড়যন্ত্রের জন্য অভিযোগ দায়ের করেছে। হন্ডুরাসের যৌথ অভিযানে ৭৫ জনেরও বেশি MS-13 এবং ১৮তম স্ট্রিট গ্যাং সদস্য ও ৫ পুলিশ অফিসারকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ১০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে সার্চ ওয়ারেন্টও জারি করা হয়েছে।